চাই, আর সেটি হচ্ছে যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন সব ধরনের আপডেট পেতে এবং আমাদের সাথেও আপনাদের একাত্মতা প্রকাশ করতে বা সহযোগিতা করতে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের আজকের ঘটনায়। কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? মহাবিশ্বের সকল রহস্য উন্মোচন করা মানুষের পক্ষে সম্ভব নয়। জীবন ও জগৎ নিয়ে আপনি যতই ব্যাখ্যা দিয়ে থাকুন না কেন, কিছু কিছু জায়গায় আপনার ব্যাখ্যা কোনো কাজে আসবে না। আপনি কেবল ততটুকুই জানতে পারবেন যতটুকু সৃষ্টিকর্তা আপনাকে জানার ক্ষমতা দিয়েছে। বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে প্রতিনিয়ত, তবুও এ মহাবিশ্বের সবকিছু বিজ্ঞান দিয়ে চলে না। আমি আসাদুজ্জামান মামুন পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রাম থেকে বলছি। ভূত.কমে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি আমি আমার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলাম, যেটা 50তম এপিসোডে রাসেল ভাই প্রচার করেছিলেন। এবারে আমি 7টা সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথম সিরিজে থাকছে হুজুরদের নিয়ে দুর্দান্ত রক্তহীন করা ব্যাখ্যাহীন সব কাহিনী। প্রথম সিরিজে প্রায় 3টি পর্ব রয়েছে, যার প্রথম পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ঘটে। যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। আব্দুর রহমান পেশায় একজন ধর্মীয় শিক্ষক। এলাকায় তার বেশ নাম ডাক ছিল। পরহেজগার, দিনদার, সত্যবাদী এবং সকলের প্রিয় আব্দুর রহমান জিন ভূতের যে কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আশেপাশের এলাকার সকল লোক তাকে এক নামে চিনত। দূর দূরান্ত থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেত। ঘটনার দিন এশার নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে তাসবিহ পাঠ করছিলেন আব্দুর রহমান। এমন সময় তার বাড়ির গেইটে কড়া নাড়ছেন কেউ। গেইটে কড়া নাড়ার পাশাপাশি ভীতু কণ্ঠে উচ্চ স্বরে আওয়াজ করে বলছিলেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, বাড়ি আছেননি? মৌলানা সাহেব, গেটটা একটু খুলেন, আমি বড় বিপদে আছি। আব্দুর রহমান ঘর থেকে বেরিয়ে গেটের দরজা খুললেন। বছর 40-এর কাছাকাছি একজন লোককে তিনি দেখতে পেলেন। তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে তার সাথে। আব্দুর রহমান হুজুর কিছু বলার আগেই লোকটি বলল, মৌলানা সাহেব, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার বাড়ি সাঁথিয়া থানায়। লোকটি এবার কান্না করে বলল, আমার মেয়েটাকে মেরে ফেললো মৌলানা সাহেব, আপনি দয়া করে আমার সাথে এখনই চলুন, না হলে আমার মেয়েকে হয়তো আমি আর ফেরাতে পারবো না। আব্দুর রহমান লোকটিকে বলল, কি হয়েছে তোমার মেয়ের? লোকটি বলল, আমার মেয়ে একদম সুস্থ ছিল গতকাল পর্যন্ত। আজ সকাল থেকে হঠাৎ করে সে একা একাই কথা বলতে থাকে। বিকেল গড়াতেই সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করতে থাকে। আর কারণ জিজ্ঞেস করলেই বলে, আমাকে ওরা নিয়ে যাবে বাবা, আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে যেতে দাও। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে একটা চাকু দিয়ে তার নিজের হাত সে নিজে কেটে ফেললো। গড়গড় করে রক্ত মাটিতে পড়তে লাগলো। তখন মেয়েটি আমার দিকে বিদঘুটে হাসি দিয়ে বলতে লাগলো, আমার রক্ত লাগবে, আরো রক্ত খাও আমি। অমনি তার হাত থেকে রক্ত চুষে চুষে মেয়েটি খাচ্ছিল। তখন আবার অট্ট হাসি দিয়ে মেয়েটি আবার বলল, কেউ আমাকে বাঁচাতে পারবে না, একে আমি শেষ করেই ছাড়বো, রক্ত লাগবে আমার, রক্ত। পরবর্তীতে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করা হয়। হাত ব্যান্ডেজ করে দেয়া হয়। তার আচরণ দেখে ডাক্তার বলেন, তাড়াতাড়ি একজন হুজুরকে দেখান, এটা অন্য কোনো ঘটনা, যত তাড়াতাড়ি সম্ভব একজন হুজুরকে দেখান। পরবর্তীতে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি হুজুর। কথা বলতে বলতেই আব্দুর রহমান হুজুরের পা জড়িয়ে ধরল। হুজুর, হুজুর, দয়া করে আমার সাথে চলুন, আমার একমাত্র মেয়েও। সাধারণত রাত্রিবেলায় আব্দুর রহমান কোনো রোগী দেখেন না, কিন্তু লোকটির পীড়াপিড়িতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চিকিৎসা করতে সাঁথিয়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন সে রাত্রে। রাত
তখন 11টা বাজে। লোকটি একটি ভ্যান গাড়ি নিয়ে এসেছিল তার সাথে করে। ভ্যান গাড়ি চালক সেই লোক এবং আব্দুর রহমান চলতে শুরু করলো। কিছুক্ষণ পর পর তাদের ভ্যান গাড়িটিকে লক্ষ্য করে ঢিল ছুটছে কে যেন। আব্দুর রহমান সাহেব বুঝতে পেরে লোকটি এবং ভ্যান চালককে বললেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়, আপনারা ভয় পাবেন না। ভ্যান চালক কিছু দূর যাওয়ার পর বলল, হুজুর, ভ্যান তো আর চলে না, অনেক ভারী মনে হচ্ছে। হুজুর সাহেব ভ্যান থেকে নামলেন, ভ্যানের চারিদিকে প্রদক্ষিণ করে কি জানি পড়লেন এবং ভ্যান চালককে গাড়ি চালাতে বললেন। ভ্যান চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। তখন তার কাছে ভ্যান গাড়ি স্বাভাবিক মনে হচ্ছিল। আব্দুর রহমান বললেন, কোনোভাবেই কেউ পেছনে তাকাবেন না, পেছনে যা হচ্ছে হতে দেন, আল্লাহর নাম করে সামনে চলুন। ঘন্টা দুয়েক পর গন্তব্য স্থানে পৌঁছল তারা। আব্দুর রহমান বাড়ির আঙিনায় প্রবেশ করতেই মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, রক্ত লাগবে, আমার রক্ত, তুই এসেছিস কেন? কোনো কিছু হবে না, একে আমি নিয়ে যাব। আব্দুর রহমান কোনো কিছু না বলে মেয়েটিকে বসাতে বললেন। তারপর আব্দুর রহমান চিকিৎসা শুরু করলেন। এক পর্যায়ে মেয়েটির সাথে থাকা জিনকে হাজির করা হলো। অনেক তর্ক বিতর্ক শেষে জিনটি মেয়েটিকে ছেড়ে দিল। ছেড়ে যাবার সময় আব্দুর রহমানকে উদ্দেশ্য করে জিনটি বলল, তোকে আমি দেখে নেব, তোর হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো, সেদিন তোর কত শক্তি আমি দেখব, দেখি তুই কিভাবে বাড়ি যাস। এক পর্যায়ে মেয়েটিকে সুস্থ করা হলো। রাত তখন 2টো বাজে। আব্দুর রহমান মেয়েটির বাবাকে বলল, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমাকে এবার বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বাড়ি ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করুন। লোকটি আব্দুর রহমানকে বললেন, হুজুর, আপনি রাতটা আজকে থেকে যান। আব্দুর রহমান লোকটিকে বললেন, আমি চিকিৎসার শেষে কোথাও থাকি না, আমাকে আমার বাড়িতে ফিরতেই হবে, সমস্যা নাই, আপনি আমাকে আমার এলাকার 2 গ্রাম আগে নামিয়ে দিয়ে আসুন, সেখান থেকে আমি একাই চলে যেতে পারবো। সেই গ্রামের আগ পর্যন্ত রাস্তা পাকা ছিল, তাই সে রাত্রে পাকা রাস্তা পর্যন্ত হুজুরকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দিয়ে লোকটি ভ্যান চালককে নিয়ে চলে গেল। এই কাঁচা রাস্তা ধরে হুজুরের বাড়িতে ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। ফসলি জমির মাঠ চারিদিকে, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তখন ধানের সময়, তাই ধানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নার আলোয় পথ দেখে হুজুর এগোতে থাকলেন। ফসলি জমির মাঠের পাশে অনেক দূরে দূরে পানির সেচ দেওয়া মেশিনের ঘর দেখা যাচ্ছে। সেখান থেকে কুপির আলো জ্বলতে দেখতে পায় আব্দুর রহমান। আব্দুর রহমান যখন চিকিৎসা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিল। হেঁটে হেঁটে যখন প্রায় তার গ্রামের কাছে চলে এসেছে, তখন তার সামনে একটা কবরস্থান পড়ে। সেটা তাদের গ্রামেরই কবরস্থান। কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত, তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন, তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? আর তাছাড়া তিনি তো 10টা পর্যন্ত এলাকাতেই ছিলেন, কই কারো মারা যাওয়ার খবর তো তিনি শুনলেন না। তাছাড়া এত রাত্রে লাশ কবর দিতে কবরস্থানে এসেছে কারা? কাউকে তো দেখতে পাচ্ছি না। তিনি খাটিয়াটি ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন সত্যিই খাটের মধ্যে একটা লাশ রয়েছে, কাফনে মোড়া লাশ, কিন্তু লোকজন কোথাও নেই। তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, নিশ্চয়ই এগুলো বদ জিনের কারসাজি। যেহেতু কবরস্থানের ভেতরে জিনরা কোনো ক্ষতি করতে পারে না, তাই তিনি তাড়াতাড়ি কবরস্থানের ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। যেই খাটিয়াটার পাশ কাটিয়ে কবরস্থানের গেটের দিকে যাবেন, তখনই খাটিয়া থেকে লাশটি উঠে বসল এবং কর্কশ গলায় সে হুজুরকে তার জানাজা দেবার কথা বলল। হুজুর, আমাকে জানাজা করে যান। কি ভয়ঙ্কর! দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। লাশটি বসে তাকে জানাজা দেওয়ার কথা বলছে। হুজুর এবার দৌড়ে সামনে যেতে লাগলো। অমনি খাটিয়া থেকে লাশটি কেমন যেন ভেসে চলে গেল আর বলল, আমাকে জানাজা করে যান। আব্দুর রহমান কি করবে কিছুই বুঝতে পারছেন না। তার মাথায় কোনো কিছু আসছে না। তার শরীরটা যেন পাথর হয়ে দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায়। তিনি বারবার চেষ্টা করছিলেন কবরস্থানের ভেতর যাওয়ার জন্য। লাশটি এবার তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখনই তার মনে পড়ল যে তিনি তো শরীর বন্ধ করতে ভুলে গেছেন। হঠাৎ করে লাশটি তার কাছে এসে কাফনের মধ্যে থেকে একটা হাত যেন বের হয়ে এসে তাকে খপ করে ধরে ফেলল। আবারও বলতে লাগলো, হুজুর, জানাজা দিয়ে যান।
এবার সমস্ত শক্তি দিয়ে লাশটিকে ধাক্কা মেরে হাঁপাতে হাঁপাতে কবরস্থানের গেট দিয়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করল আব্দুর রহমান। কবরস্থানের মধ্যে গিয়ে আব্দুর রহমান পড়ে গেল। সেই লাশটি কবরস্থানের বাইরে এসে কেমন যেন একটা বিদঘুটে হাসি হাসতে শুরু করল। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছিল তার। যা কিছু তিনি জানতেন সবকিছু পড়তে লাগলেন। এভাবে কতক্ষণ চলে যায় বুঝতে পারলেন না। হঠাৎ করেই মুয়াজ্জিনের কণ্ঠে শুনতে পান আজানের ধ্বনি। আজানের শব্দের সাথে সাথে সেই বিদঘুটে হাসি আর সেই লাশটাকে তিনি আর দেখতে পেলেন না। শেষে একটা কথা শুনতে পান তিনি, যে আজকে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এরকম কোনো একটা কিছু তিনি পেছন থেকে শুনতে পেলেন। পরবর্তীতে তিনি দোয়া পড়ে কবরস্থান থেকে বের হন। তারপর থেকে তিনি আর কখনো কোনোদিন রাতে কোনো চিকিৎসা করতে যেতেন না, এমনকি বাড়ির বাইরেও বের হতেন না। এই ছিল প্রথম সিরিজের প্রথম পর্ব। যদি ভালো লাগে শেয়ার করবেন। বানানে ভুল আর ঘটনাটি গুছিয়ে না বলার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একেবারে সত্যি ঘটনাটি আমাকে শেয়ার করেন আমাদের স্কুলের ধর্মীয় শিক্ষক মৌলানা জাহিদুল ইসলাম স্যার। ঘটনাটি জাহিদুল স্যারের ওস্তাদ আব্দুর রহমানের সাথে ঘটা। ধন্যবাদ সবাইকে। একটা জিনিসই আপনাদেরকে শুধু বলতে চাই, সেটা হচ্ছে ঘটনাটা পড়ে আমারও অস্বস্তি লাগছিল যেন মাঝে মাঝে ভয় লাগছিল। সেই সাথে উনি বারবার করে মেক শিওর করেছেন যে এই ঘটনাটি সত্য। কিন্তু এই ঘটনা, এরকম টাইপের ঘটনা শুনলে কিন্তু আমরা বেশ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যে লাশ আবার উঠে বসে নাকি, লাশ আবার পেছন থেকে ডাকে নাকি, লাশ আবার হাত ধরে ফেলে নাকি। এগুলো কিন্তু বিশ্বাস করা বেশ কষ্ট। জানি না এরকম সত্যি রহস্যময় ঘটনা ঘটে কিনা। এই রহস্যময় পৃথিবীর এই ঘটনার শুরুর মতো করেই বলবো, খুব সামান্যই আমরা জানি। সব যেদিন উপলব্ধি করতে পারবো তখন হয়তো এগুলোও আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হবে। কারণ যারা বুজুর্গ, যারা বোঝেন, তাদের কাছে তো এই ব্যাপারগুলো বেশ স্বাভাবিকই লাগে। আমার তাই ধারণা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস 9-এ পড়ে। আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি, তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রায় 2 মাস পরে, পহেলা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি। তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে। কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে 12টার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি। কাজেই এক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্টেপ নেবার কোনো অপশন ছিল না। তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই, তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে।
তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যে তাকে 5,000 টাকার দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমনভাবেই সবকিছু করবেন, এটাই হচ্ছে নিয়ম। সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন, সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন। পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন। যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, সেই গাছের একটি ডাল, রাজীবের কবরের এক মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি, একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন। ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে, যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু বাবা উঠে দাঁড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভেতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে, তোকে আরো একটা কাজ করতে হবে। আমি এখন এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে 1 রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোনো রকমে ফজরের আগে একটা হাউজিং এর ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজ ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন, সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সত্যি তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলোও খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সবকিছু শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটি বদ জিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের শরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বদ জিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখনও শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ
এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে, আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ডুক করে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহা করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন, তাই করবেন। তখন জিন বলেন, তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর 2 ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়েই থাকতে হয়। আর 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল। আর আমার জানা আরও কিছু ভৌতিক ঘটনা রয়েছে, যদি আপনি বলেন একে একে নিশ্চয়ই পাঠাবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত, সিলেট। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ দীপ্ত, চমৎকার এই ঘটনাটির জন্য। এবং আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে পরবর্তীতে আরও ঘটনা পাবো। কি এক অদ্ভুত পরিণতি দেখুন, মানুষের ক্ষতি করতে গেলে। আসলে আমি অনেক জায়গাতেই শুনেছি যে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যাই বলেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই আপনাকে ব্যবহার করবে। অনেক সময় এইরকম হয় যে আপনার ফ্যামিলির পুরো ডিটেলস নিয়ে কোনো কাজ করতে গিয়ে আপনাকে এই ক্ষতির মুখে ফেলে আপনার কাছ থেকে অর্থ আদায় করবে। এই ধরনের পরিস্থিতির যেন সম্মুখীন আমরা কেউ না হই।